ওর ভাড়ামো নিয়ে ও চলুক, রাজ্যবাসী নিয়ে ওকে, মানে রাজ্যবাসী ওকে নিয়ে বিশেষ চিন্তিত না। ও এবার যেখানে যাবে সেখানে ওর স্যাটা ভাঙা কেলানি একদম রাখা আছে। এনআইএ থেকে শুরু করে মানে আমাদের যতগুলো এরকম সংস্থা আছে, অমিত শাহ উনি উদগ্রীব হয়ে গেছেন। সেই জন্যই সে বলছে, মমতা আপু, আই লাভ ইউ, আপনার হাজবেন্ড না থাকলে আপনি আসুন, আমার কলিজার মধ্যে চড়ে যান, আমি আপনাকে বিয়ে করব, আপনি এসে আমার সাথে থাকুন। আরে এখন যে এসআইআর নামক যে বেগম স্প্রেটা মেরেছে নির্বাচন কমিশন, তারপর থেকে মা ছেলের এই চুপ থাকাই সম্মতির লক্ষণ। উনি কি এটা সম্মতি দিচ্ছেন, সায় দিলেন? আমার তো দিদি, সিএম নিউজ মিডিয়ায় তোমায় স্বাগত। নমস্কার, তোমাদের মাধ্যমে সকলকে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা। প্রথমেই যেটা বলবো, দুর্গাপুরের একজন যুবতী নববর্ষ উদযাপন করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে শ্লীলতাহানি অভিযোগ উঠছে একজন তৃণমূলের কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। শুনলাম, মানে শুনে বললাম না, মানে আমরা যেহেতু মা, মানে এগুলোর আর কোনো প্রতিক্রিয়া দিতে ইচ্ছা করে না, মানে এই জায়গাটা আটকে যায় কিছু বলতে গেলে। কারণ এর আগেও তোমাদের মাধ্যমে বলেছি যে এই নরক যন্ত্রণাটা একটা মহিলা ছাড়া কেউ ফিল করবে না। তুমি বা আমি ছাড়া কোনো পুরুষের পক্ষে সেটা ফিল করা সম্ভব না। আজকে কিছুদিন আগেই দুর্গাপুরে দেখলাম সেই একই আমার বোন অভয়ের মতো একটা ঘটনা হতে হতে কপাল ভালো আমার দুর্গাপুরের বোনটা মানে জীবন থেকে হাত ধুইনি। তার জন্য সেটাকে অনেক রকম ভাবে চেষ্টা চালানো হলো যে সে বেরিয়েছিল কেন রাত্রিবেলা, কারণ সবকিছু তো ওই খাড়া এসে আমাদের মেয়েদের ওপরই আসে। তো এই ক্ষেত্রে জানি না, এখনো ন্যারেটিভ কিছু সাজানো হয়নি, এই ক্ষেত্রেও সেটাই হবে যে না না, ও তো ফুর্তি করতেই বেরিয়েছিল, ও নিজেরই স্বইচ্ছায় গেছে, এইগুলোই শুনতে হবে। তো আমরা কিছুদিন আগে শুনছিলাম নারী নিরাপত্তা নিয়ে কি বড়াই, আর দুদিন আগে তো ওনাকে দেখছিলাম স্টেজে একদম প্রায় লাফ দিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে ওনার নিজের পাঁচালি উনি নিজে গাইছেন। তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নতুন বছরেও বছর শেষ মানে বছরটাও শেষ হলো, তার সাথে সাথে হ্যাঁ একটা কপাল আমাদের ভালো, আমরা মেয়েকে হারাইনি, আমার আর এক বাংলার মেয়েকে আমরা হারাইনি। কিন্তু একটা মানে মহিলার কাছে না, মানে ইজ্জতের থেকে বেশি মনে হয় তখন সেই মুহূর্তে মনে হয় আমার জীবনটা চলে যাক, প্রাণটা চলে যাক। তো এইখানেও হয়তো দুদিন পর আবার যখন জিনিসটা খবর হবে, খুব বাড়াবাড়ি হবে, তখন এটাই শুনতে হবে আমাদের, না না, ও তো পার্টি করে ফুর্তি করে ফিরছিল, যা হয়েছে দুজনের সম্মতিতে স্বইচ্ছা, এটা একদম ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিতে পারি, এই ব্যাপারটাই এসে দাঁড়াবে। এর পরেও আজকে কালকে তোমাদের মাধ্যমে একটা কথা বলেছিলাম যে এইটা কিন্তু আমাদের নতুন সূর্যোদয় আজকের, আর বছরটাও সূর্যের বছর, রবির বছর। সেই হেতু এবার কিন্তু পশ্চিম বাংলার মানুষকে একদম দৃঢ়তার সাথে ঠিক করে নিতে হবে, এবারে কিন্তু রাজনীতির লড়াই না, এটা একদম রাজনীতির লড়াই না। যাকে খুশি আপনি ভোট দিন, সেটা বড় কথা না। প্রশ্ন তো রাজনীতির না, অস্তিত্বের লড়াই এসে দাঁড়িয়েছে। আজকে আমরা মায়েরা, বিশেষ করে কন্যা সন্তানের মায়েরা উতলা হয়ে থাকি, একটা মেয়ে সামান্য টিউশন পড়তে গেলেও যতক্ষণ না বাড়ি ফিরছে। তাহলে আজকে পশ্চিমবঙ্গে তো এই মানে ভয়াবহ বাতাবরণ সৃষ্টি করে দিয়েছে। তারপর কি বলবে, আমি তো কন্যাশ্রী দিয়েছি, আমি তো ভাগ্যশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার দিয়েছি, কেন কথা বলবে? একটু আধটু আমার ভাইরা মজা করবে না, একটু আধটু রেপ করবে না? তার আগে তোমার মূল্যটা তোমাকে দিয়ে দিয়েছি। আর উনি তো এমনিতেও রেপের রেড কার্ড নিয়ে ঘুরে বেড়ান, যে একটু রেপ হলে কত, 50,000, একটু থেকে বেশি, আর একটু বেশি রেপ হলে 1 লাখ। তো উনি এরকম রেড কার্ড নিয়ে ঘুরে বেড়ান। উনি কখনোই, জানি না, আমি আমি ডাইনি তো এমনি এমনি বলি না, উনি যদি মানব রূপ শরীর ওনার যদি হতো, তার ওপর উপরন্ত উনি যদি মহিলা হতো, অ্যাটলিস্ট অন্তত এই রকম পাশবিক জায়গায়
উনি একটা মহিলা হয়ে মহিলার মতো উনি বিচারটা করতেন। আমার পার্টি, আমার দল, আমার লোক, আমার ছেলে। আজকে তুমি আমি যদি তোমার ভাই বা আমার নিজের ছেলেও যদি এই ঘৃণ্য অপরাধটা করতো না, আমি গলা কেটে দিতাম নিজে মা হয়ে, দুবার ভাবতাম না। আমার মতো এরকম প্রচুর মায়েরা আছে যে যারা এই জিনিসটাকে আশকারা দেবে না। আর আজকে এরা কি জন্য পার পেয়ে যাচ্ছে না, শুধু একটা তকমা এই আঞ্চলিক দলটা করে বলে, বা কোনো এই আঞ্চলিক দলের কারোর হয়তো ল্যাজ, মাথা, হাত পা ধরে আছে বলে এরা যা খুশি করে পার পেয়ে যাচ্ছে। তো এখনো যদি কারুর মনে হয় লক্ষ্মী ভান্ডার নিয়ে আর কন্যাশ্রী রূপশ্রী নিয়ে ধেই ধেই করে নাচবে, নাচুক, কোনো সমস্যা নেই। তাহলে আর ওই চোখের জলটা নীরবে নিভৃতেই ফেলতে হবে। কারণ খুব মানে দুঃখের সাথে একটা খবর দিচ্ছি আপনাকে, যারা আপনারা টিএমসির মহিলারা আছেন, মানে গতকালই এক টিএমসিরই মানে খুব জাঁদরেল মহিলা, জাঁদরেল এই জন্য বললাম, অন্য কোনো অপব্যাখ্যা করার জন্য না, উনি খুব কষ্ট করে প্রথম দিন থেকে, যখন টিএমসির কিছু ছিল না, এরকম তো প্রচুর কর্মী ওখানেও আছে, পার্টিটাকে দাঁড় করানোর সাথে সাথে বুথ জেতানো, একটা পুরো অঞ্চলকে নিজে সুন্দরভাবে করে তিনি এতদিন করেছে। কিন্তু তার নিজের যখন ঘরের সমস্যা এসছে, তার ব্যক্তিগতভাবে সে আমাকে বলেছে, আমি এটা সবার সামনে বলবো না, কিন্তু তার নিজের যখন সে নিজের সমস্যায় পড়েছে, এবং তিনি হয়তো মানে আমাদের এই অঞ্চলের বউ, তিনি মেয়ে কিন্তু কালীঘাটের। এবার সে যখন দুঃখ করে আমাকে বলছে, আমি তখন হাত দুটো তার ধরে বললাম, তো আচ্ছা তোমার চিন্তা কিসের, বরং আমার তো কিছু হলে আজকে আমি তোমার কাছে আসবো, কারণ তোমরা ক্ষমতায়, তো তুমি আমার কাছে এসছো। বলছে না, আমি আমি আমার জীবনের যে সুবর্ণ দিনগুলো আমি দিয়েছি এই পার্টিটাতে, আজকে আমার ছেলে মেয়ের থেকেও শুনতে হচ্ছে যে মা আমাদেরকে তো দরজা বন্ধ করে রেখে তুমি চলে যেতে, কি হলো আজকে মা? আমার সত্যি খারাপ লাগছে। আমি তার হাতটা ধরে একটাই বললাম যে দেখো দিদি, আমরা তো ক্ষমতায় নেই, তবে আহ, চেষ্টা করব অ্যাজ এ মহিলা। কারণ ব্যাপারটা আহ, মানে না বললেও একটু, না হলে আমি ব্যাখ্যাটা করতে পারবো না, সেই জন্য একটু বলছি। ওনার ওনার ওই দোকান বাড়ি নিয়ে সমস্যা। এবার উনি যে ওয়ার্ডের বাসিন্দা, সেই ওয়ার্ডের কাউন্সিলর মুসলিম। এবার তাকে পরিষ্কার বলে দিয়েছে যে যেহেতু মহিলা হিন্দু, টিএমসি করে এবং টিএমসির ভালো মহিলা, আহ, মহিলার উইংসেরই ভালো পজিশনে আছে, তো তাকে বলে দিয়েছে যে না না, তুমি এসব ব্যাপারে নাক গলাবে না, এসব ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করা যাবে না, আর বেশি কথা বললে তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। আজকে সত্যি খারাপ লাগলো শুনে, আমি অ্যাজ এ মহিলা হিসাবে। আরে পার্টি পলিটিক্স বাদ দিয়ে তার হাত দুটো ধরে আমি একটা কথাই বললাম যে দিদি, এই যে একটা কথা বারে বারে বলি না, আগে কিন্তু আমার শরীরে সনাতনের রক্তটা বইছে, পরে সবকিছু। তোমরা এটা ভুলে গেছিলে, ভুলে গিয়ে তোমরা, তোমাদের শরীরে হয়তো নীল রক্ত, নীল ওই রং, নীল সাদা রং সারা কলকাতা জুড়ে, ওই নীল সাদা রংটা হয়তো তোমাদের ধমনীতে প্রবাহমান করে দিয়েছিল। আজকে জ্ঞান ফিরেছে তো, খারাপ লাগছে। মানে আমার ক্ষমতা নেই তোমাকে সেই জায়গা থেকে সাপোর্ট করা, কিন্তু হ্যাঁ যদি কোনো বিপদে পড়ো একদম আছি, নাগরিক মানে সহ নাগরিক হিসাবে, আর উপরন্তু তো মহিলা হিসাবে। তাহলে এই তো আপনাদের প্রাপ্য। তারপরেও আপনারা ধেই ধেই করে নাচবেন, তারপরে ওই উন্নয়নের পাঁচালে কি এক গান হচ্ছে না, এটাকে তো মানে নিজের ঢেড়া নিজের পেটানো বলে। আবার চোং লাগিয়ে শোনাচ্ছে মানুষকে, মানে কতটা মানুষ মানে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে এগুলো করতে পারে, সেগুলো এই রাজ্যের এই মূর্খমন্ত্রীকে দেখেই বোঝা যায়। অন্যদিকে 3 দিনের বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। উনি তালকুটিরে ছিলেন। মমতা ব্যানার্জি বলছেন সৌজন্য দেখেছি বলে তালকুটির থেকে বেরোতে পেরেছেন, অসৌজন্যতা দেখালে বাইরে এক পাও রাখতে দিতাম না। স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা থ্রেট নয়? তাই নাকি? ফাঁকা কলসিতে আমরা জানি আওয়াজ বেশি হয়। ভাই আমার কিছু করার থাকলে আমি করে দেবো, আমার যদি তোমাকে মারার থেকে মেরে দেবো, এই মারবো, এই তুই দাঁড়া আমি আসছি, যেগুলো আমরা ছোটবেলায় করতাম। তো এইগুলো বললাম না টোটালি, মানে ওনার তো বেসিক্যালি উনি তো বলেছেন আমার ব্রেন নেই, আমার মস্তিষ্ক নেই। তো সেই ব্রেন নেই তার প্রমাণ এবার হারে হারে উনি নিজেই পাচ্ছেন। উনি নিজে কি বলছেন আমার মনে হয় না ও রেকর্ডিং গুলো বারবার ওর নিজেরই শোনা উচিত। ও নিজে কি বলে কখন, ও নিজে সেটা ও নিজের হুঁশেই নেই। কারণ
হবে না কেন? আরে মানে মায়ের কোল থেকে সন্তানরা চলে যাচ্ছে, তো সেরকম একটা মহিলার পাশে তোমরা না দাঁড়িয়ে, সেই মহিলা একটু ভুলভাল বকছে, তাকে একটু ভুলভাল বকতে দেবে না? আহা, তার আলালে ঘরের দুলাল, তার কোলের বাচ্চা রোহিঙ্গা, তার কোলের বাংলাদেশিরা চোখের সামনে দিয়ে ফরফর করে বেরিয়ে যাচ্ছে, পগার পার হয়ে যাচ্ছে, কেলিয়ে বদন বিগড়ে পাঠিয়ে দিচ্ছে। এই দুঃখ কষ্ট কোথায় রাখবেন ওই 70 বছর বয়স্ক মহিলা? ওই মহিলার কষ্টটা একটু বোঝো। ওই জন্য ওর মনে হয় মানসিক সুস্থতা আর এ জীবনে হবে না, বরং অসুস্থতা আরো বাড়বে। আমাদের বাড়িতেই দেখো না, ওই বয়সের মহিলারা জুবুথুবু কম্বলের তলায়, মা জেঠিরা এমনি বসে আছে, তারা এক হাঁটু ব্যথা নিয়ে পায়ে ব্যথা নিয়ে পড়তে পারছে না। তো সেই জায়গায় এই বয়সে উনি যে কি দুর্দান্ত মিথ্যে কথা বলে আর এসব হাস্যকর জিনিস করে ঘুরে বেড়াচ্ছে। ওই বললাম তো, একটা উনি নিজেকে যে খিল্লির পাত্রে তৈরি করেছেন। ব্যক্তিগত ওনাকে আমি পছন্দ নাই করতে পারি, কেউ পছন্দ নাই করতে পারে, কিন্তু ওনার পদের যে গরিমাটা, ওই চেয়ারের যে গরিমাটা, সেটা একদম শেষ করে দিল। আজকে পশ্চিমবঙ্গে এর আগে প্রচুর মুখ্যমন্ত্রী এসছেন এইরকম, মানে এরকম ওয়ার্থলেস, মানে এইরকম ট্রিমেন্ডাস ছোট লোক মুখ্যমন্ত্রী, মানে গোটা বিশ্ব সংসারে, বিশ্ব জগতে বোধহয় কোনো রাজ্য পাইনি। আমাদের জানি না কোন কুরুম লেগেছিল কপালে, আমাদের পশ্চিমবঙ্গবাসীর কপালে। সেই কুরুমটা এখন আমাদেরকে নিজেদেরকে এবার ধুতে হবে, কারণ পাপের ঘোড়া ভরে গেছে। তো এর থেকে বেশি মনে হয় আর ভাব পশ্চিমবঙ্গ নিতে পারবে না। এই অমিত শাহকে নিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী বলছেন যে দুঃশাসন এসেছে, শকুনি মামার চালা, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এত অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আমরা দেখিনি আগে। হ্যাঁ, আমরাও তো এরকম অপদার্থ মূর্খমন্ত্রী আমরা জীবনে কোনোদিন দেখিনি। আর উনি যে কথাগুলো বলছেন, আমার আমার কথা হচ্ছে যে এখান থেকে এত ফাঁকা আওয়াজ মেরে কি লাভ? যাক না, একটু দিল্লিতে গিয়ে বলুক না। দিল্লিতে গিয়ে সেখানে তো পাত্তা পায় না, কারণ দিল্লি পুলিশ ভীষণ সক্রিয়। সবাই কিন্তু ওই কলকাতা পুলিশের মতো না। তো সেই জন্য এইখানে এত লম্বা চওড়া ডায়লগ না দিয়ে, শোনো, নিজের ওই আমাদের একটা প্রবাদ কথা বলি না, কথায় কথায়, কুত্তা তো নিজের এরিয়াতে নিজেকে শের মনে করে। আর যারা ওই এরিয়ার মধ্যেই থাকে, এরিয়ার বাইরে বেরিয়ে যাদের কোনো ক্ষমতা নেই, তো তাদের কথায় বিশেষ কর্ণপাত করে, কারণ ওদের মাথা হারিয়ে গেছে, মাথা, ব্রেন, হাঁটু সব হারিয়ে গেছে, কারণ কিছু নেই। কারণ ও যে বললাম না, ওই জ্বালা ওই একটা জায়গাতেই। এই যে এসআইআর নামক যে বেগম স্প্রেটা মেরেছে নির্বাচন কমিশন, তারপর থেকে মা ছেলের, এই সরি, পিসি ভাইপোর আর কোনো, মানে নিজেদের মধ্যে আর নেই, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তো সেই জন্য একটা মানসিক রুগীর, দেখতে পাচ্ছি মানসিক যন্ত্রণা আমরা সবাই, ঠিক আছে, ওটা মজা নেওয়াটাই ভালো। বিশেষ ওই ওদের প্রশ্নের উত্তর দিয়ে কেউ কেউ পাত্তা দিচ্ছে না এখন, মানে হাসি পায়। মানে কেউ রাস্তা যারা, মানে লজ্জা করে টিএমসি, মানে তারা নিজেরা বলছে ছিছি করছে নিচুতলা কর্মীরা, থুতু মারছে মুখে, বলছে মানে বিশ্বাস কর, মানে বন্ধু বান্ধব তো আছে আমাদের, বলছে মুখ দেখানোর জায়গা নেই ভাই, তোরা কবে আসছিস, বলেই দিল, মানে এরকম ভাবে বলে। আয় ভাই, মানে আমরা বাঁচবো, আর দেখিস ভাই আমাদের যা হয়, একটা বন্ধু বান্ধবের মতো কথাবার্তা। তো এই তো সিচুয়েশন। এই আবার বড় বড় কথা বলছে। আজকে ওই পাঁচালী, নিজের পাঁচালী পয়সা দিয়ে গান গাইয়ে, মানুষকে দিয়ে গান গাইয়ে নিজের পাঁচালী বানিয়ে চোঙে শোনাতে হচ্ছে। আরে ভাই, যদি আমি উন্নয়ন করে থাকি, আমি সবকিছু ভালো করে থাকি, তা আমার পাঁচালী তো লোকে গাইবে। আমি নিজের পাঁচালী পয়সা দিয়ে গাইয়ে লোককে শোনাবো চোং বেঁধে, মরে মরে? হ্যাঁ, হাস্যকর। এসআইআর যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশন দেখাতে পারবে এই 58 লক্ষ মানুষের মধ্যে একজন রোহিঙ্গা বা বাংলাদেশি রয়েছে। নির্বাচন কমিশনের কি এটা মানে কাজ যে তারা রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বের করবে? আসলে ওই ওই জ্ঞানেশ কুমার, আসলে কুমার টাইটেলটা না উড়ি গুড়িয়ে ফেলছে। সবাইকে কুমার ভেবেই না রাজীব কুমার ভেবে নিচ্ছে। সবাই রাজীব কুমার না। হ্যাঁ, ওর ওর ওই লেকচার কপচানো, হোমরি তোমরি, হাব ভাব দেখানো, সব এই বঙ্গের এই ভূমিতেই। কারণ ওর পেছনে, শোনো, আজকে আমার তোমার না একটা সেলফ রেসপেক্ট আছে, কারণ সারাদিন আমরা পরিশ্রম করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তো যারা
মানে ছোটবেলা থেকেই মানে ঘুষ, তোলাবাজি, চুরি চামারির টাকা দেখে বড় হয়েছে, হাতে অফুরন্ত টাকা পেয়ে, স্পয়েল ব্র্যাট যাকে বলে। তাহলে তারা এইসবের মূল্যটা বুঝবে কি? যে আমি একটা নির্বাচন কমিশন সম্বন্ধে আমি কথা বলছি, তাহলে তার সম্মানটা আমাকে দিয়ে তো কথা বলতে হবে। ওটা তো কোনো আর, উনি জ্ঞানেশ কুমার তো কোনো বিজেপির ক্যাডার না। কার সম্বন্ধে কথা বলছে, কাকে নিয়ে কথা বলছে, সেই সব তো জ্ঞান বুদ্ধি নেই, কাউকে সম্মান দিতে জানে না। অথচ আজকে আমরা বাঙালিরা কিন্তু যে কোনো, আমরা সাধারণ নিজেদের মধ্যেও অচেনা কাউ হলে আমরা দাদা দিদি বলে সম্বোধন করি। বাইরের স্টেটে গুলো আমরা সেটা কেন, এটা আমাদের সহজাত যে দাদা একটু টাইমটা বলবেন বা একটু রাস্তাটা বলে দেবেন, বা দিদি বলে। তো যখন মোদিজি আমাদের মাননীয়াকে কি বলে সম্বোধন করবে? কাকিমা, জেঠিমা, পিসিমা না মাসিমা? দিদি বলেই তো করবেন। তো যখন দিদি বলে সম্বোধন করেছিল সেই নিয়ে, ওরে বাবা, সে কি মানে মানে যাত্রা পালা। টিএমসি সব দেখলাম একদম ধেই ধেই করে নাচতে নাচতে রাস্তায় নেমে গেল। হ্যাঁ, নাকি দিদিকে অপমান করা হয়েছে, ও দিদি দিদি বলে তার কি বলে ডাকবে, তাহলে সেটা বলে দিত। দিদি বলছেন কোনো পিসিমা বলুন, আমরা সবাই পিসি বলি, ভাইপো পিসি বলে মানে আপনাকেও পিসি বলতে হবে। সেটা তো অপমান হয়নি। কিন্তু এইবার যখন ওই কে দু পয়সার মুমিন্না, কে বাংলাদেশের কে একটা মাল, দু পয়সার একটা পচা মাল, সে বলছে মমতা আপু, আই লাভ ইউ, আপনার হাজবেন্ড না থাকলে আপনি আসুন, আমার কলিজার মধ্যে চড়ে যান, আমি আপনাকে বিয়ে করব, আপনি এসে আমার সাথে থাকুন। আরে এখন টিএমসির কোনো কর্মীদের কানের ফুটো বন্ধ হয়ে গেছে নাকি? শুনতে পাইনি এত নোংরা কটূক্তি? আমার তো খারাপ লেগেছে। হ্যাঁ, আমার ব্যক্তিগত মমতা ব্যানার্জিকে আমার না পছন্দ হতে পারে, আমার মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলেছে, উনি একজন মহিলা, আমার মহিলা হয়ে আমারই তো এটা ভালো লাগেনি। তাহলে সেই জায়গায় আজকে কোথায় লাফ দিয়ে তো রাস্তায় নামতে দেখলাম না। একটা মানে মিনিমাম একটা সোশ্যাল মিডিয়াও কোনো আহ, আহ, প্রতিবাদ দেখলাম না যে বাবা, এদের তো না যে কিসব ডিজিটাল গাধা না, বোদ্ধা না যোদ্ধা কিসব হয়েছে না এখন নতুন, কোথায় তারা? তাদের তো কোনো রকম প্রতিবাদ দেখলাম না। তার কার্টুন বানিয়ে বা তাকে একদম অ্যাবিউসিভ কিছু বলে বা, আর উপযুক্ত, তারা তো ক্ষমতায় আছে, উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে দেখলাম না তো। তার মানে আমরা কি, তার মানে আমরা কি ধরে নেবো, উনি এটাতে খুশি হয়েছেন? অনেক সময় আজ আমরা বলি না যে চুপ থাকাই সম্মতির লক্ষণ, উনি কি এটা সম্মতি দিচ্ছেন, সায় দিলেন? আমার তো খারাপ লাগছে যারা বয়স্ক মহিলাকে এরকম ভাবে বললো, উপরন্ত সে আমার মুখ্যমন্ত্রী, তারপর উঠছে একজন মহিলা নারীকে। তো কোথায় এটা অপমান হলো না? ওরা তো রিপিটেডলি আজকে দেশের প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, একটা রাজ্যের সরি গৃহমন্ত্রীকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্রমাগত কটূক্তি করেই গেছে, করেই গেছে, করেই গেছে। তার এগেনস্টে তো স্টেপ নেওয়াই যেত, তার এগেনস্টে তো কোনো রকম নেওয়া হয়নি। আজকে ওনারাও তো আক্রমণ করো না, তারও তো একটা ভাষা আছে। আজকে সেই জায়গায় গিয়ে আমি এখন যখন সেই একটা জায়গা থেকে বিলং করবো, আমাকে অনেক সংযত হতে হবে। কিন্তু উনি আসলে না ওনার ওই খালপাড়ের ওই কলতলার ক্যারেক্টারটা ছাড়তে পারছে না। এই যে স্টেজে আমরা যে দেখলাম, মানে লাফ দিয়ে এদিক ওদিক করছে, এই এই করে, ভাই ওটা তো আমরা কলতলা দেখি বালতি নিয়ে ঝগড়া করতে। আর ওই ক্যারেক্টারটা থেকে আর কবে বেরোবে? হয়ে গেল তো 14-15 বছর, তো আপনার সিএম হয়ে গেল, তাও ওই ক্যারেক্টারটা থেকে বেরোতে পারছে না। এটাকেই বলে পেডিগ্রি। অ্যাকচুয়ালি অরিজিনটাই তো ওখানকার, ওই জন্য নিজের লোক বলেছে না, ওই জন্য গায়ে লাগেনি তো। অথচ তুমি আমি একটা কিছু উক্তি করি আজকেই ফেসবুকে, রাত্রি 2টোর সময় জঙ্গি গাদায় পুলিশ চলে আসবে যে আপনি এটা ফেসবুকে বলেছেন, চলুন, কোনো ওয়ারেন্ট নেই, কিছু নেই, সময় নেই, দিন নেই, রাত নেই, তোমাকে তুলে নিয়ে, আমাকে তুলে নিয়ে চলে যাবে। অথচ অথচ একটা নোংরা লোক, থার্ড ক্লাস একটা লোক, কে বাংলাদেশের মানে বিষ্ঠা একটা, সে আমার মুখ্যমন্ত্রীকে এরকম ওপেন, একটা বয়স্ক মুখ্যমন্ত্রীকে ওপেন একটা এরকম নোংরা একটা প্রস্তাব দিচ্ছে। এখানে কারুর কোনো প্রতিবাদই নেই। কোথায় গেল ডিজিটাল যোদ্ধারা, কোথায় ঢুকে গেল? ঠান্ডা পড়েছে কলকাতায়, ঠিক আছে, এত গভীর গর্তে ঢুকে যাবারও কিছু নেই যে যেখান থেকে বেরিয়ে একটা প্রতিবাদ করতে পারবে না। আমার তো খারাপ লাগছে, আমি দিন রাত তাকে হয়তো ডাইনি বলি, তাকে আমি যা খুশি বলি, আমার গাছ তো আগায় কাটবো গোড়ায় কাটবো, সেটা আমার ব্যাপার। এর আগেও যখন সেই কোন একটা মুমিন নাকি এদের কি বলে, ওই হুজুর মুজুর কি সব বলে,
এর আগেও তো আমার মুখ্যমন্ত্রী এরকম একটা বাজে কথা বলেছিল, তখনও আমরা সোচ্চার হয়েছিলাম। তখনও কিন্তু আমি দেখিনি লাফ দিয়ে দিয়ে একদম রাস্তায় নেবে কোন টিএমসির সব বড় বড় নেতা মন্ত্রীদের নাগিন ডান্স করতে। অমিত শাহ বাংলায় এসে অনুপ্রবেশকারী নিয়ে কথা বলেছে, তার পাল্টায় মমতা ব্যানার্জি বলছে অনুপ্রবেশ কি শুধুমাত্র বাংলাতে আছে, কাশ্মীরে নেই? তাহলে পেহেলগাঁও বা দিল্লির ঘটনা ঘটলো কি করে? সেগুলো কি আপনারা ঘটালেন? 100 বার বাংলাতে আছে। এই যে বলে না, মানে আজকে আমরা এত সুরক্ষিত কেন বলতো? এই যে হঠাৎ করে আমরা ট্রেনে যেতে গিয়ে আমরা ব্লাস্ট হয়ে মরে যাচ্ছি না, বা আমাদের কোনো বাসে ব্লাস্ট হচ্ছে না, সেফ ল্যান্ড তো। এখানে বসে বসে তো সব প্ল্যানিং হয়, আর সেগুলো এক্সিকিউট হচ্ছে পুরো ভারতবর্ষে বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রান্তে ছড়িয়ে। তো নিজে সেফ সেফ ল্যান্ডকে কেউ ডিস্টার্ব করে না তো। জঙ্গিরা তো আপা খালার আঁচলের তলায় সুরক্ষিত। আজকে যে কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো এক সময়, আজকে এটা সত্যি, এটা আমারও বিশ্বাস। আজকে যদি সঠিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশকে কাজে লাগানো যায়, মন্দিরের সামনে থেকে তো চটি অব্দি চুরি হয় না। কিন্তু তাকে একদম নপুংসক ভেরুয়ায় পরিণত করে দিচ্ছে এই 14-15 বছরে। তার ফলে কি হচ্ছে, নাকের ডগার সামনে দিয়ে জঙ্গি ঘুরে বেড়াচ্ছে, সেটা স্নিফার ডগ স্কটল্যান্ড ইয়ার্ড দেখতে পাচ্ছে না। অথচ কাশ্মীর থেকে এনআইএ এসে এই কলকাতার বুক থেকেই জঙ্গি তুলে নিয়ে চলে যাচ্ছে। দিল্লি পুলিশ এসে, কাশ্মীর পুলিশ এসে, অসম থেকে সব জায়গা থেকে এসে কোথায় খুঁজে পায় জঙ্গিদের? এই কলকাতার বুকেই, পশ্চিমবঙ্গের মাটিতেই খুঁজে পায়। আজকে তো পশ্চিমবঙ্গের এই আঞ্চলিক দলটা ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তাদের এত লোভ, এত অর্থ পিচাসেরা, যে এরা টাকার জন্য আজকে দেশের সাড়ে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ এরা ঢুকছে ওই সেই কাঁটাতারের বেড়া দিয়ে ঢুকছে ঠিকই, ঢুকে এখানে সবকিছু প্ল্যানিং এক্সিকিউশন করে এরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে নাশকতার ছকগুলো দেশের বিভিন্ন সবকিছুর জন্য আমরা দায়ী। আমরা মানে দুঃখিত, গোটা ভারতবর্ষের কাছে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে, আমরা দুঃখিত। প্রত্যেকটা, সে কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী অব্দি যেখানে যা হচ্ছে তার জন্য আমরা দায়ী। সে দায়ী একদম মাথা পেতে আমরা নেব। কারণ এই কুলাঙ্গার সরকারের এত লোভ, এদের ফান্ডিংই হয় জঙ্গি জামাতদের থেকে। এই জন্য দেখো না, বাংলাদেশের এগেনস্টে কোনো কথা নেই, পাকিস্তানের এগেনস্টে কোনো কথা নেই। তো কত বড় দেশদ্রোহী একটা দল। আজকে এতগুলো রাজ্যতে এসআইআর হচ্ছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছো? হতে পারে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের মতবিরোধ থাকতে পারে, কিন্তু দেশের প্রতি তো কারোর মতবিরোধ থাকতে পারে না। আজকে তো এসআইআর, আজকে তুমি আমি সাধারণ মানুষ বলছে এই এসআইআরটা এত দেরি করে হলো কেন? এটা তো প্রতি বছর বছর হওয়া উচিত। সত্যি তো, জনসংখ্যা সমীক্ষাটা তো প্রতি বছর বছরই হওয়া উচিত। আজকে তো এখানে তো আমরাও তো উপকৃত হচ্ছি। আজকে তো এই সিম্পল হিসাবে, এখানে তো কোনো রকেট সায়েন্স নেই। আজকে আমার তোমার সংসারের একটা লিমিটেশন আছে। আজকে আমাদের নিজেদের আত্মীয়রাও যদি দুদিনের জায়গায় 10 দিন থেকে যায়, আমাদের হয় সমস্যা। আমরা মধ্যবিত্ত তো, আমাদের তো খাটের তলায় বা ট্রাঙ্কের তলায় টাকা নেই, তো হয়ে যায় একটু অসুবিধা। হয়তো প্রথম দিকে ভালো খাওয়াই, তারপর হয়তো ডিমের ঝোলে চলে আসি আমরা। আমাদের মধ্যবিত্ত ঘরে এটা এটা একদম সাধারণ গল্প। তো সেই জায়গায় আমার দেশটা তো আর ধর্মশালা না। আজকে আচ্ছা, এই যে কিছুদিন আগে দেখতে হঠাৎ করে কিরকম পাড়ায় পাড়ায় ফেরিওয়ালাদের ধুম বেড়ে গেছিল। সেই ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে চলে আসছে, ফল বিক্রি করতে চলে আসছে। নতুন নতুন সব ফেরিওয়ালাদের দেখছি পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কই নেই তো, পুরো পাড়া ফাঁকা হয়ে গেছে, একটাকে নেই। কাউকে, ভাঙা টিনওয়ালা, পেপারওয়ালা, রদ্দিওয়ালা, কাউকে দেখছি না তো। কোথায় গেল এরা? বুঝতে হবে। আর দায়িত্বটা রাজ্যবাসীকে বলছে, আমাদের সবাইকে একসাথে মিলে নিতে হবে। রাজ্য সরকার করবে না। রাজ্য সরকার একটাই জানে, এটা মুসলিম লীগ পার্ট 2 সরকার চলছে। উনি নিজে সুরাবর্দিকে কমপ্লেক্স দেওয়ার জন্য উনি এখন হয়ে দাঁড়িয়েছে হচ্ছে বেগম বর্দি। তো বেগম বর্দি সুরাবর্দিকে কমপ্লেক্স দেওয়ার জন্য মুসলিম লীগ 2 সরকার চালিয়ে উনিও একদম হিন্দু নিধন যজ্ঞে উঠে পড়ে লেগেছে। এবং সেটা এবার কেন্দ্রীয় সরকার বুঝতে পেরে, কারণ পরিষ্কার আজকে কেন্দ্রীয় সরকার এটা অনুভব করেছে যে আজকে ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা। এই জন্য এনআইএ থেকে শুরু করে, মানে আমাদের যতগুলো এরকম সংস্থা আছে, অমিত শাহ উনি উদ্গ্রীব হয়ে গেছেন, সেই জন্যই দৌড়ে এসছেন। এবং
ওনার এই আশাতে কলকাতাবাসী অনেকটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এবং আমরা আশাবাদী এই যে আজকে 1 তারিখ, বছরের প্রথম দিন, একদম আজকে যদি আমরা এক হয়ে, এক কাট্টা হয়ে আমরা রাজ্যবাসীরা এক হয়ে যাই না, নিজেদের ভালোটা পাগলেও বোঝে। এর থেকে বেশি আর মনে হয় কিছু বলার নেই। যে হুমায়ুন কবির কিছুদিন আগে বলেছিল যে রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে জিতে আমি আমার জামাই আদরে মুখ্যমন্ত্রীর দলে যাব। সে আজ আবার অন্য কথা বলছে, বলছে শাসক দল থেকে যদি সরাতে হয় বিজেপির সাথে হলেও আমরা জোট বাঁধবো, এবং বিজেপি যদি 1 নম্বর দল হয়ে থাকে নির্ণায়ক পার্টি হিসেবে কাজ করবে জেইউপি মানে জনতা উন্নয়ন পার্টি। ও কোথায় একটা কেলানি খেলো না, ওনারা গেছিল, ও টিএমসি লোকের কাছে তো কেলানি খেলো। মালটা তো বেসিক্যালি পঙ্গু। তো পঙ্গু হয়ে ও, মানে ও কি, আমি বুঝে উঠতে পারছি না ও কি বেসিক্যালি। মানুষের তো একটা মুখের একটা কথা হয়, আমরা কি বলি যে ভদ্রলোকের এক কথা, তার মানে ও যে নিজে ভদ্রলোক না, ওর সেটা নিজে প্রমাণই করে দিল। ভদ্রলোকের পর্যায়ে তো ও পড়েই না। আর ও যে এত বড় বড় লেকচার মারলো, ডায়লগ মারলো, তো আদৌ ওর ওই জেইউপি নাকি জনতা উন্নয়ন পার্টি। উন্নয়ন পার্টি, জেইউপি জুপ, তো ওর জুপ নিয়ে ওকে খুব শিগগিরই ঝাঁপ দিতে হবে। ওর 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 কি মসজিদ হয়ে গেছে, ওর ছাপড়ি মসজিদ, ছাপড়ি মসজিদ হয়নি, করুন না, ছাপড়ি মসজিদটাকে তৈরি করুক না। ছাপড়ি মসজিদ তৈরি করেছে, জুপ তৈরি করেছে, এত কোটি কোটি টাকা ফান্ডিং হচ্ছে। আচ্ছা কেলানিটা খেলো কি করে? ওর ওর 8-10টা বডিগার্ড ছিল না, ওর হেলিকপ্টার করে ঘুরছিল, তাতেও কেলানি খেয়ে গেল। বুঝে উঠতে পারছি না। ওর প্রথম কথা হচ্ছে, ওকে ও এখন মানে ও যেরকম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেমনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় ভাঁড় হয়ে গেছে। অতএব ওর ভাড়ামো নিয়ে ও চলুক, রাজ্যবাসী নিয়ে ওকে, মানে রাজ্যবাসী ওকে নিয়ে বিশেষ চিন্তিত না। ও এবার যেখানে যাবে সেখানে ওর স্যাটা ভাঙা কেলানি একদম রাখা আছে। দিদি একদম শেষ প্রশ্ন, কিছুদিন আগে পার্নো মিত্র তিনি তৃণমূল জয়েন করেছেন, তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করে যে বাংলাদেশের দীপু হত্যা, তখন পিছন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলে না এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। মানে কে? পার্নো মিত্রকে যখন একজন কে সাংবাদিক, এই পার্নো মিত্রটা কি? অভিনেত্রী পার্নো মিত্র, প্রথম আমি নাম শুনলাম। বিজেপি থেকেও ভোটে দাঁড়িয়েছিল আগে, কবে, কোথায়? বর্ণগরে দাঁড়িয়েছিল, তাপস তখন তাপসদার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, জিততে পারেনি, তারপর থেকে আর তার রাজনৈতিক মানে রাজনীতিতে তার কোনো অবদান নেই। হ্যাঁ মানে আমার মোটামুটি 10 বছর কমপ্লিট হতে চললো তো। ও হ্যাঁ একবার দাঁড়িয়েছিল না, তো কোনো প্রাসঙ্গিকতাই নেই। এখন ওই ওই হয় না ওই এই যে এই যখন আমাদের এখন ভোট এগিয়ে আসছে, অনেককে দেখবে বুকে ব্যথা করছে, দলে থেকে কাজ করতে পারছি না, এই জাতীয় আবার কিছু কিছু জিনিস উঠে আসবে। তো তখন হয়তো আমাদের উচ্চ নেতৃত্ব ছাঁকনি নিয়ে বসেনি, এবার তো ছাঁকনি নিয়ে বসে আছে না। অতএব মানে সে ছিল, আমরা আধা কর্মীরাই জানি না যে সে কে। সে থাকাতে আমাদের কি উপকার হয়েছে বা সে চলে যাওয়াতে আমাদের কি অপকার হয়েছে, আমরা নিজেরাই জানি না। তো যার কোনো প্রাসঙ্গিকতাই নেই। তা আমার মনে হয় এরকম এই ঝরতি পড়তি পচা মালগুলো সব তো ওই সুবিধার ক্ষীর খেতে এসছিল। আর আর সবাই আসলে ভাবে কি বলতো, সবাই এই এই আঞ্চলিক দলটা দেখে ভাবে না যে বিজেপির এত 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 বিস্তার, এত বড় ব্যাপার, তো ভাবে এইখানে যদি আমরা হাজার লাখ কোটি টাকা ঝাপতে পারি, তার মানে এটা তো সর্বভারতীয় পার্টি, এখানে গেলে মানে তাহলে আমরা কি হব, এইটা ভেবে এসেই না সব ফেঁসে যায়। ব্যাপারটা তো ওই সব তো ওই খাওয়া খাওয়াই ব্যাপার, কিন্তু এইখানে যে পুরো ব্যাপারটাই, স্ট্রাকচারটাই আলাদা, এটা বুঝতে বুঝতে যে না, শেষমেশ যখন বোঝে আমার আর ক্ষীর খাওয়া হবে না এখানে, তখন আবার ওই বুকে ছবি টবি নিয়ে সব ফেরত চলে যায়। যা বাপ, আমাদের তো আর দরকার নেই। এবার আমরা, আমাদের উচ্চ নেতৃত্ব ছাঁকনি নিয়ে তো বসেইছে, এবার আমরা তারপরে আমরা টেট্রা প্যাক নিয়ে বসে আছি, ট্রিপল লেয়ার ছাঁকনি হবে এবার। এবার কারোর বুকে ব্যথা করুক, কি আবার টিএমসিতে থেকে কাজ করতে পারছি না এইসব বলে আসা, এবার আর ঠিক ডাল গলবে না, কারণ কর্মীরা এবার ভীষণ সজাগ হয়ে আছে। ওই কিছুদিন আগে একটা হাওয়া উঠেছিল না, আহ, ওই কি আহ, এই আঞ্চলিক দলের যুব নেত্রী তার হাজবেন্ডকে নিয়ে নাকি আসবে হেনা তেনা, এরকম একটা হাওয়া ছড়িয়েছিল না? তো এবার কর্মীরাই বুঝিয়ে দিয়েছে যে এবার সেগুড়ে বালি, এসব নাটক যাত্রা করে লাভ নেই। আমাদের
পুলিশ থেকে শুরু করে আমার প্রত্যেকটা সহকর্মী, আমার সহযোদ্ধারা মার খাবে। আমার ৩০০ জন সহকর্মীকে আমি হারিয়েছি। সেই জ্বালাটা, সেই আগুনটা আমার বুকে নেই, আমি ছেড়ে দেবো? আমার আমার যেই ভাইটার প্রেগনেন্ট বউয়ের পেটে লাথি পড়েছে, আমি চাইবো সেই ভাইটা উঠে আসুক, সেই ভাইটা টিকিট পাট, সেই ভাইটা দাঁড়াক। যে আমার বোনটাকে মানে রেপ থ্রেট খেতে হয়েছে, এখনো অনেকে আমার ভাই বোন বাড়ি ঢুকতে পারিনি, আজকে তাদের বাদ দিয়ে কি ভাবছে, আবার ঝপাঝপ ঝাঁপ দেবে আর আমরা সব মেনে নেব? এবারে সেটা হবে না, এবারে একদম সেটা হবে না। না মানে এই যে ওনাকে যে প্রশ্নটা করতে দেওয়া হলো না বাংলাদেশের দীপু হত্যা নিয়ে, তাহলে মানে তৃণমূল দলে থেকে হিন্দুদের নিয়ে কোনো কথা বলা যাবে না, এটাই কি আমি তো বুঝিয়ে দিল? তোমাদেরকে প্রথমেই ওই হিন্দুর ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই তো আমি বলে দিলাম যে আজকে যে দিদি আমার সাথে নিজে থেকে যোগাযোগ করলো, সে তো নিজে ওখানকার মহিলা সমিতির একটা বড় মানে জায়গা নিয়ে আছে, পদাধিকারী। আজকে যেহেতু তার কাউন্সিলর মুসলিম, তার এরকম একটা সমস্যা হয়েছে, পুরো পরিষ্কার তাকে বলেই দিয়েছে যে না, তুমি তো কালীঘাটের লোক, যাও না গিয়ে ফিরহাদ হাকিমকে বলো, দিদিকে বলো, এখানে এসব হবে না। মানে কত বড় অর্ডার সিটি! তাহলে আমি সেটাই তো বলছি, আজকে টিএমসির মহিলাদের, টিএমসির কর্মীদেরও তো ভাবতে হবে। আজকে তুমি কি ভাবছো তাদের নাভিশ্বাস উঠছে না? তাদেরও নাভিশ্বাস অলরেডি উঠে আছে, তারা নিতে পারছে না। ওই ওপর থেকে মানে ওই সর্ষে ক্ষেত দেখো না, দূর থেকে বেশ ঘন লাগে দেখতে, এখন এই আঞ্চলিক দলটার একদম সেই ব্যাপার হয়ে গেছে। যত ভেতরে ঢুকবে দেখবে ফাঁকা ধুধু করছে, ওই খালি ওপরে ওই রং চং লাগিয়ে আছে। একটা কুষ্ঠ রোগীকে তুমি যতই মেকআপের আস্তরণ দাও, প্রলেপ চড়াও, আলটিমেট তো সেই তার আসল চেহারাটা বেরিয়েই আসবে। এখন সেটাই বেরিয়ে আসছে। আর এরা তো বলবে না, এরা দীপু দাসকে নিয়ে একটা কথা বলবে না, হরগোবিন্দ দাস চন্দন দাসকে নিয়েই বললো না, দীপু দাসকে নিয়ে বলবে, সে তো নয় বলে দেবে ওটা তো অন্য দেশের ব্যাপার, অন্য দেশের ব্যাপার বলে বলবে না। আর আজকে আমরা চোখের সামনে চন্দন দাস, হরগোবিন্দ দাস কিন্তু আমার পার্টি সাপোর্টার না, কিন্তু গলায় কণ্ঠি পড়েছিল, যেভাবে ফালা ফালা করে কাটা হয়েছে, আমরা আমরা মানে শিহরিত হয়ে গেছি দেখে সেই ভিডিও, প্রত্যেকে যারা যারা দেখেছি আমরা আমরা নিতে পারিনি, কিন্তু রক্তটা ফুটেছে, একই রক্ত তো শরীরে বইছে, তখন একবারও কিন্তু আমাদের আমাদের মতো মানসিকতা মানুষের মাথায় আসেনি, ও তো সিপিএম করে যা হয়েছে ভালো হয়েছে, ও মানে ও তো সিপিএম এর সমর্থক ছিল, যা হয়েছে ভালো হয়েছে। না, পারিনি, গলায় কণ্ঠিটা ছিল, একদম পারিনি, খুব খারাপ লেগেছে। আর সত্যি ভগবান যদি দিন দেয়, এর প্রত্যুত্তর যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।